হ্যালো ভিউয়ার্স, আমি পুরো চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে ভারতীয় ভিসা আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে মানে আগস্টের 5 তারিখের পর থেকে ভারতীয় ভিসা কিন্তু বন্ধ রয়েছে। তারপরে ট্যুরিস্ট ভিসা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ। তারপর রয়েছে আপনার মেডিকেল ভিসা চালু রয়েছে, স্টুডেন্ট ভিসা চালু রয়েছে এবং এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে। এর বাইরে কিন্তু কোনো ভিসা চালু নেই। তো এখানে আরেকটি জিনিস হচ্ছে ইদানিং কিন্তু মেডিকেল ভিসা স্লটটা বৃদ্ধি পেয়েছে এবং স্লট বৃদ্ধি পাওয়ার কারণে আমরা যেটা করছি, আমরা একই একই পাসপোর্ট দিয়ে দুই তিনটা ভিসা ক্যাটাগরিতে আবেদন করছি। যেমন যদি আপনাকে বলি যে আপনি স্লট পাওয়ার জন্য মেডিকেল ভিসা অ্যাপ্লাই করছেন, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করছেন, আবার এন্ট্রি ভিসাতেও অ্যাপ্লাই করছেন। তো এইভাবে অ্যাপ্লাই করার কারণে আবার অনেকেই ফেক ডকুমেন্ট দিয়ে মেডিকেল ভিসায় অ্যাপ্লাই করছেন। তো এই ফেক ডকুমেন্ট দিয়ে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করা বা বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে অ্যাপ্লাই করার কারণে আপনি যখন ভিসাটা জমা দিতে যাচ্ছেন, যখন দেখছে যে তারা আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে অ্যাপ্লাই করছেন, তখন কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাচ্ছে। এই জন্য অনেকে বলে থাকেন যে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করেছি তারপরে ভিসা পাচ্ছি না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি আপনি দালালের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন, তো দালাল আসলে এক একভাবে এক এক ক্যাটাগরিতে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করার কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় যে ফ্যাক্ট সেটা হচ্ছে আপনি যে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আপনি বাংলাদেশে একজন ডাক্তার দেখিয়েছেন, ওই ডাক্তারের যে প্রেসক্রিপশনটা আছে সেটার ভ্যালিডিটি দেখা গেল যে আপনি 6 মাস আগে ডাক্তার দেখিয়েছেন, আপনি 6 মাস পর মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছেন ওই পুরাতন প্রেসক্রিপশন দিয়ে, তাহলে হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডাক্তার দেখানোর পর রিসেন্ট যে প্রেসক্রিপশনটা আছে সেই প্রেসক্রিপশনটা দিয়ে আপনাকে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস থাকে ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনি নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওই অ্যাপয়েন্টমেন্টের ভ্যালিডিটি থাকে 15 দিন বা 1 মাস যাই থাকে। তো ওইটা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করলেন, অনলাইনে ট্রাই করলেন, পেলেন না, আপনি হাই কমিশনে গিয়ে ফাইল জমা দিলেন। দেখা গেল হাই কমিশন থেকে আপনাকে 40 দিন পর আপনাকে বলছে যে আপনি আগামী দিন গিয়ে যমুনা ফিউচার পার্কের 40 নম্বর কাউন্টারে ভিসা জমা দিবেন। আপনি দিতে গেলেন, কিন্তু দিতে গিয়ে দেখলেন আপনার ইন্ডিয়ান ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট নিলেন সেই অ্যাপয়েন্টমেন্টের ভ্যালিডিটি চলে গিয়েছে। তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অথবা আপনার যেই ফাইলটা যেটা দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করেছেন আপনি, ওই ফাইলটারও কিন্তু ভ্যালিডিটি থাকে 15 দিন এই মুহূর্তে। তো 40 দিন পর পেলে তো ওই ফাইলটারও আপনার ভ্যালিডিটি নাই। তাহলে কি করবেন? আপনি যেদিন কল পাবেন সেদিন নতুন করে আবার একটা অ্যাপ্লিকেশন পূরণ করবেন, পূরণ করে নতুনটা এবং পুরাতনটা দুইটাই নিয়ে যাবেন। পুরাতনটা দ্যাট মিনস আপনি যেটা হাই কমিশনে জমা দিয়েছেন সেটা নিয়ে যাবেন এবং নতুনটাও নিয়ে যাবেন। আর ওই যে ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সেটা আপডেট করে নিয়ে যাবেন। সেটা যদি আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে নাও লাগে, আপনি যখন বর্ডার ক্রস করবেন, দ্যাট মিনস বেনাপোলে যান, এয়ারপোর্ট দিয়ে যান বা যেদিক দিয়েই যান, আপনার কিন্তু তখন যদি ইন্ডিয়ান ডাক্তারের ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বর্ডার থেকে এন্ট্রি রিফিউজাল সিল দিয়ে পাঠিয়ে দিবে। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স 99%। এর বাইরে যেটা আছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাকে স্টুডেন্টের যে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেলেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনার বাকি যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো করার পরেই আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আপনার যদি কোনো ডকুমেন্ট শর্ট থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিসা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাকি থাকলো এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা। আমরা যারা ইউরোপ কান্ট্রিতে যাই এবং যে সকল ইউরোপ কান্ট্রির এম্বাসি বাংলাদেশে নেই, ইন্ডিয়া থেকে আমাদের ফেস করতে হয়, সে সকল এম্বাসিতে ফেস করার জন্য আমরা ডাবল এন্ট্রি বা এন্ট্রি ভিসা নিয়ে থাকি। তো ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনার ভিএফএস গ্লোবাল থেকে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট নেই, সেই অ্যাপয়েন্টমেন্টের কিন্তু একটা প্রিন্ট আউট, একটা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে ইমেইলে দেয় আর একটা হচ্ছে মোবাইলে দেয়। আপনাকে কিন্তু দুইটাই প্রিন্ট করতে হবে, দুইটাই প্রিন্ট করে কিন্তু ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এখন বলতে পারেন ভাই স্লটই তো পাই না, ভিসা জমা দিব কিভাবে? হ্যাঁ, তারও একটা সমাধান আছে, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন, সম্পূর্ণ 2 সেট অ্যাপ্লিকেশন রেডি করবেন। অ্যাপ্লিকেশন রেডি করার পর সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে আপনি হাই কমিশনে যাবেন। অবশ্যই একটা A4 সাইজের খাম নেবেন এবং A4 সাইজের খাম নেওয়ার পর হাতে লিখে না, কম্পিউটার প্রিন্ট আউট করে খামের উপর একটা লেবেল লাগিয়ে দেবেন, যেখানে আপনার নাম থাকবে, পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট নাম্বার থাকবে, কি টাইপের ভিসা সেটা থাকবে। এই সবকিছু উল্লেখ করে আপনি হাই কমিশনে গিয়ে যে সিকিউরিটি থাকে ওই সিকিউরিটির কাছে দিয়ে আসবেন। অনেকেই বলেন যে ভাইয়া দিয়ে আসছি ফেব্রুয়ারি 28 তারিখে, আজকে মার্চের 10 তারিখ, এখন পর্যন্ত আমি কোনো পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না। সমস্যা নেই, আপনি 40 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। 40 দিন পর্যন্ত যদি রেসপন্স না পান, তার আগে আপনি যেদিন জমা দিবেন তার ঠিক 7 দিন পরে আপনি হচ্ছে ইমেল করবেন। আপনার যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে হাই কমিশনে ইমেল করবেন। এখন বলতেন হাই কমিশন, কোন হাই কমিশন ইমেল করবো? আপনি যদি ঢাকায় জমা দিয়ে থাকেন তাহলে ঢাকার হাই কমিশন ইমেল করবেন, সিলেট দিয়ে থাকলে সিলেট হাই কমিশন ইমেল করবেন, রাজশাহী দিয়ে থাকলে রাজশাহী হাই কমিশনে ইমেল করবেন। তো ইমেল করার পর অনেকেই বলে, অনেক ইউটিউবার আপনাদেরকে বলবে যে প্রতিদিনই ইমেল করবেন, প্রতিদিন ইমেল করবেন। এখন আপনি ধরেন আপনাকে কেউ একটা জিনিস কাজের জন্য বারবার ইমেল করছে, আপনি কি করবেন? আপনি ওই ইমেলটাকে ব্লক করে দিবেন, অথবা আপনি ওই ইমেলটা দেখবেন না।
তো প্রতিদিন ইমেল করা যাবে না, আপনি 3 দিন বা 4 দিন পর পর একবার করে ইমেল করবেন, এবং আগে যে ইমেলটা করেছেন সেই ইমেলটার উপরেই করবেন, অ্যাটাচমেন্ট একবারই দিবেন, সেই ইমেলটাতে আবার আপনার যে সবকিছু আছে সেটা দিয়ে দিবেন। আরেকটা জিনিস আপনারা দিবেন, সেটা হচ্ছে আপনার ভ্রমণ পরিকল্পনা, আপনারা যে যাচ্ছেন, কবে যাচ্ছেন, কোথা থেকে কোথায় যাবেন এবং কোথা থেকে কোথায় আসবেন। তো ওই জিনিসটা সহ আপনি যদি ইমেলটা করে দেন এবং কাগজপত্র জমা দিতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার রেশিওটা কিন্তু 98%-এরও বেশি হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলেছিলাম যে মার্চের প্রথম দিকে ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকজন আসবেন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। ওনারা কিন্তু গত 5 তারিখ বিকেলে আসছেন, আসার পর ইন্ডিয়াতে বাংলাদেশে স্টে করেছেন, এবং বৈঠক হয়েছে কিনা সেই ব্যাপারে আমার জানা নেই, কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু 4 জন আধিকারিক বাংলাদেশে এসেছেন। তো দেখা যাক ওনারা ইন্ডিয়া যাওয়ার পর আসলে কি বিষয়টা দাঁড়ায়। তবে গতকালকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু তীব্র নিন্দা জানানো হয়েছে তাদের কাজকর্মের জন্য, যার জন্য বলা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা হয়তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে, কারণ আসলে দুই সরকারের মাঝে সম্পর্ক খুবই খারাপ, কূটনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা কিন্তু বন্ধ হয়ে এখন যেরকম আছে তার চেয়ে খারাপ অবস্থায় যেতেও পারে, আবার ভালোর দিকেও যেতে পারে, সেটা একমাত্র বলা যাবে মার্চ মাসের শেষের পরে। আপনি বলতে পারেন যে এপ্রিলের শুরুতে হয়তো বলা যাবে যে আসলে কি হচ্ছে। তবে মেডিকেল ভিসা স্লট এই মুহূর্তে অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, এন্ট্রি ভিসাও পাওয়া যাচ্ছে, স্টুডেন্ট ভিসাও পাওয়া যাচ্ছে। তো আপনারা নিজে ট্রাই করেন, দালাল ছাড়া ট্রাই করেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। তো এই ছিল আমার কাছে ভারতীয় ভিসা সম্পর্কিত আপডেট। পরবর্তী আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।